তো আমরা গত ক্লাসে একটু রিভিশন দিই। থার্ড চ্যাপ্টার উৎপাদন ব্যয় ও আয় ছিল। উৎপাদন বলতে আমরা পশ্চিম জায়গায় উপযোগ সৃষ্টি না হলে এটা উৎপাদন হবে না। উৎপাদনের উপকরণ, উৎপাদন করতে গেলে উপকরণ লাগবে। কি উপকরণ? 4টা। কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি বলতে সকল ধরনের প্রাকৃতিক সম্পদকে বোঝানো হয়। যেমন ভূমি কিছু বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির দান, যোগান সীমিত হয়, এটা হস্তান্তরযোগ্য, কিন্তু স্থানান্তরযোগ্য নয়। তারপর শ্রম, এটা হচ্ছে জীবন্ত উপকরণ। শ্রম কি? জীবন্ত উপকরণ। শ্রম আবার গতিশীল হয়, এক পেশা থেকে আরেক পেশা, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। সংরক্ষণ করা যায় না, সংরক্ষণ করা যায় না। তারপর হচ্ছে শ্রম অধিক মজুরির সাথে শ্রমের সম্পর্ক কিন্তু বিপরীত, এটা মাথায় রাখতে হবে। মূলধন কি? মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ। আবার মূলধন কি হয়? গতিশীল হয়। সংগঠন কি? এই তিনটাকে কি করা? একত্রিত করে লক্ষ্যের দিকে পরিচালিত করা। যিনি করেন ওনাকে বলা হয় সংগঠক, তাই না? আর এগুলোকে কোঅর্ডিনেট করাই হচ্ছে সংগঠন। এখন উৎপাদন আপেক্ষক কি? ফাংশন মানে বলতে বোঝায় ইনপুট এবং আউটপুট। স্বাধীন চলক অধীন চলকের মধ্যে যে সম্পর্ক তার গাণিতিক প্রকাশ। তো আমরা জানি এখানে আমাদের ইনপুট কি? উপকরণ। তাহলে এটা হচ্ছে স্বাধীন চলক, উপকরণের হচ্ছে উৎপাদন হচ্ছে অধীন চলক। তাহলে উপকরণ এবং উৎপাদনের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলি? উৎপাদন আপেক্ষক। এখন এই যে উৎপাদন আপেক্ষক যদি আমরা দেখি যে কিউ সমান এফ এল কে। এল লেভার, কে মানে ক্যাপিটাল। লেভার এবং ক্যাপিটাল দিয়ে আমরা প্রোডাকশন করতে পারি। কিউ মানে প্রোডাকশন। এই যেগুলো স্বাধীন চলক, এটা অধীন চলক। উৎপাদন আপেক্ষক দুই প্রকার হয়, স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন আপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক বলতে বোঝায় যে উৎপাদন আপেক্ষকে মানে যে উৎপাদন প্রসিডিউরে কিছু উপকরণ স্থির আর কিছু উপকরণ কি? পরিবর্তনশীল। যখন কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল হবে তখন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক। যেমন এখানে যেমন দেখে এই প্রোডাকশন ফাংশনটা কি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল এম কে। কে এর উপর একটা বাদ না, তার মানে কেটা স্থির। যদি কোনো এই আর উপরে ভেরিয়েবলের উপরে বাদ থাকে তার মানে ওইটা স্থির বোঝানো হয়, বাকিটা পরিবর্তনশীল। তাহলে এটা কোন ধরনের ফাংশন? স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন আপেক্ষক, যেখানে উপকরণ সবই পরিবর্তনশীল। যেমন দেখে এল এবং কে, কোনো বাদ নাই, তাই না? তাহলে এই প্রোডাকশন ফাংশনটা হচ্ছে দীর্ঘকালীন। তো স্বল্পকাল হচ্ছে কিছু পরিবর্তনশীল কিছু স্থির উপকরণ থাকবে। দীর্ঘকাল উৎপাদন আপেক্ষক হবে যখন সবই উপকরণ পরিবর্তনশীল হবে। স্বল্পকালীন উৎপাদন আপেক্ষকের ব্যাখ্যা এখন। স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক থেকে আমরা একটা বিধি জেনারেট করি, মানে স্বল্পকালীন উৎপাদন যেভাবে বিহেভ করে তার ভিত্তিতে এই বিধিটা, সেটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি। এই বিধির মূল বক্তব্য ছিল কি? পরিবর্তনশীল উপকরণ অনুপাত ক্রমাগত বাড়তে থাকলে মোট উৎপাদন প্রথমে কি হবে? ক্রমবর্ধমান হবে। আমি যখন উপকরণ বাড়তে থাকবো উৎপাদন বাড়ানোর জন্য, তখন মোট উৎপাদন প্রথমে কি হবে? ক্রমবর্ধমান হারে বাড়বে, এরপর ক্রমহ্রাসমান হারে বাড়বে, এরপরে সর্বোচ্চ হবে, এরপরে নিম্নগামী হবে। তো এইটা যদি আমরা চার্টে দেখা, এই যে দেখো প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়তেছে, এটাকে বলে ইনফ্লেকশন পয়েন্ট। এই পয়েন্টের পর আবার ক্রমহ্রাসমান হারে বাড়তেছে কিন্তু ক্রমহ্রাসমান হারে। এখানে সর্বোচ্চ হবে, এরপরে নিম্নগামী হবে। তো ঠিক সেই মুহূর্তে আমরা যদি এটা দেখি, এই মানে মুটের পরে এই মুট, এটা হচ্ছে মুট উৎপাদন, মুটের পরিবর্তনটাকে আমরা প্রান্তিক বলে থাকি। এই যে ক্রমবর্ধমান হারে বাড়তেছে, এটাকে যদি এটার পরিবর্তনটা যদি আমরা আঁকি এমপি, তাহলে আমরা পাবো যে কি এটা উপলব্ধি করতেছে ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত এটা উপলব্ধি করবে। ইনফ্লেশনের পয়েন্টের পরে হচ্ছে কি ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, তখন থেকে এটা কি হবে? ডাউনওয়ার্ড হয়ে যাবে। এটা যখন সর্বোচ্চ এটা 0, এরপর এটা নিম্নগামী। এপি সেকেন্ড, এই যে ফার্স্ট স্টেজের পরে কি হবে? এটা এখানে ইন্টারসেক্ট করবে, কিন্তু এরপর এটা নিম্নগামী হবে, কিন্তু এটা এপি কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে? তাহলে যে আমরা মার্জিনাল প্রোডাকশন পাচ্ছিলাম, মার্জিনাল প্রোডাকশনটা কীরকম হচ্ছে? প্রথমে বাড়তেছে, এরপরে কি হচ্ছে? নিম্নগামী। অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন প্রথম হচ্ছে ক্রমবর্ধমান, এরপর হচ্ছে ক্রমহ্রাসমান। তো এখন আর একটা বিধি বলবো, সেটাকে বলা হয় উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক থেকে আরেকটা বিধি জেনারেট হয়, সেটা হচ্ছে উৎপাদন বিধি। এই বিধিতে মূলত প্রান্তিক উৎপাদনটাকে কি করা হয়? ফোকাস করা হয়। তো উৎপাদন বিধিতে প্রান্তিক উৎপাদনটাকে ফোকাস করা হয়। প্রান্তিক উৎপাদন কয় রকম বিহেভিয়ার শো করে? 3 রকম। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, স্থির প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, যেমন তখন প্রান্তিক উৎপাদন এরকম দেখো, এই যে প্রান্তিক উৎপাদন এখানে কি হচ্ছে? বাড়তেছে, এটাকে বলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। আর যখন এটা কমতেছে তখন এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। স্থির প্রান্তিক উৎপাদন আসলে এটার কারণ তেমন একটা অ্যাপ্লিকেশন নাই, এটা সবসময় স্থির থাকে। যেমন তুমি এখানে যদি দেখো, আমি কে স্থির এল পরিবর্তন করতেছি, কিউ পরিবর্তন হচ্ছে, তাই না? কিউ বাড়তেছে, কিন্তু বাড়ার হারটা দেখো 100, 110, 140, 150, বাড়ার হারটা কি এমপিটা কি বাড়তেছে না? তার মানে এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। ঠিক আছে? আবার এখানে দেখো কিউগুলা কি হচ্ছে? কিউ পরিবর্তন হচ্ছে, কিউর পরিবর্তনটা বের করলে এমপি হচ্ছে কি 190, 80, 20 কমতেছে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন প্রথমে জিরো হয়ে যাবে, এরপর নেগেটিভও হতে পারে। আর এখানে যখন সমান, তার মানে এটা হচ্ছে এই স্থির প্রান্তিক উৎপাদন। ঠিক আছে? আমরা গত ক্লাসে এতটুকু পড়ছিলাম। এইখানে এতটুকুতে এসে
মানে আমরা স্বল্পকালীন উৎপন্ন নাটক থেকে কয়টা বিধি জেনারেট করছি? একটা পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি, আর একটা কি উৎপাদন বিধি। উৎপাদন বিধি কাকে ফোকাস করা হয়? প্রান্তিক উৎপাদনকে। উৎপাদন বিধিকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির প্রান্তিক উৎপাদন বিধি। আর এমনি প্রান্তিক উৎপাদন কয় রকম বিহেভিয়ার শুরু করে 2 রকম, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। তবে মনে রাখতে হবে অর্থনীতিতে এই বিধিটা খুবই গুরুত্বপূর্ণ। কোনটা? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এটার বিস্তারিত আলোচনা। এগুলো বিস্তারিত আলোচনা আমাদের লাগবে না, যতটুকু জানতে চলছে। কিন্তু এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন এই বিধিটার অর্থ কি? এই বিধিটার অর্থ হচ্ছে উৎপাদন দেখো কখন থেকে শুরু হয়? মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন থেকেই মূলত কি শুরু হয়? প্রান্তিক উৎপাদন নিচের দিকে যাওয়া, অর্থাৎ ক্রমহ্রাসমান হওয়াটা না, মানে মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়া শুরু করে ইনফ্লেকশন পয়েন্টের পর থেকে, সেই পয়েন্ট থেকে মূলত কি হয়? প্রান্তিক উৎপাদন নিচের দিকে নামা শুরু হয়, মানে নিম্নগামী হয়, ক্রমহ্রাসমান হওয়া শুরু করে। ক্রমহ্রাসমান হওয়া কি করে? শুরু করে। সো এখান থেকে মূলত বিধিটা শুরু হয় আর কি, ঠিক আছে? তো এই বিধিটাকে আমরা লিখতে পারি এইভাবে যে এখানে দেখো অন্যান্য উপাদান স্থির রেখে পরিবর্তনশীল উপাদানের পরিবর্তনে মোট উৎপাদনের মধ্যে যে পরিবর্তন হয় তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে ব্যাখ্যা করা হয়। পরিবর্তনীয় উপাদান বৃদ্ধির ফলে প্রাথমিক অবস্থায় মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, এই অবস্থায় প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হয়। কিন্তু এটা আমাদের বিষয় না, আমাদের লয়ের। আমাদের আজকের যে বিধি সেটার বিষয় হচ্ছে কি দ্বিতীয় অবস্থায় প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, তাই না? এই যে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন শূন্য অবস্থায় মোট উৎপাদন সর্বোচ্চ হয় এবং তৃতীয় পর্যায়ে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়, মোট উৎপাদন কমতে থাকে। এই 3টি অবস্থায় বিধিটি বর্ণনা করা হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? অন্যান্য, আমি এখানে লিখে দিচ্ছি, অন্যান্য উপাদান স্থির রেখে পরিবর্তনশীল উপকরণের বাড়াতে পরিবর্তনশীল উপকরণ বাড়াতে থাকলে মোট উৎপাদন কিভাবে বাড়ে? আরে অন্যদিকে প্রান্তিক উৎপাদন কি হয়? ক্রমহ্রাসমান হয়। যাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন এটা সংক্ষেপে আরো লেখা যাবে ভাইয়া। এই যে সংক্ষিপ্ত অন্যান্য উপকরণ থেকে পরিবর্তনশীল উপকরণ যখন আমি বাড়াতে থাকি, লেভার পরিবর্তনশীল উপকরণ বাড়ানোর কারণে যখন এটা শুরু হয় এখান থেকে, তাই না? যখন মোট উৎপাদন কি হয়? ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন প্রান্তিক উৎপাদন কি হয়? ক্রমহ্রাসমান হারে যখন মোট উৎপাদন বাড়ে তখন প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়। এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। তাহলে সংক্ষেপে এটা লিখে দিলে হবে তো, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, প্রান্তিক উৎপাদন তখন ক্রমহ্রাসমান হারে কমতে থাকে। এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এটা বলতে হচ্ছে যে অন্যান্য উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণ বাড়ানোর কারণে, কারণ এটা না বললে এটা স্বল্পকালীন বোঝা যাবে না। যখন বলবা যে অন্যান্য উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণ বাড়াতে থাকলে তখনই এই ঘটনাটা ঘটে। এটা তোমাকে স্বল্পকালটাকে ইন্ডিকেট করতেছে, তাই না? আর এটা স্বল্পকালীন ল, স্বল্পকালের উপর ভিত্তি করে। সো এই কথাটা বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে, এটা তো তোমরা বুঝছো, তাই না? এই বিধি অর্থনীতিতে অনেক বেশি কি হয়, কাজে লাগে, কার্যকারী। সেই জন্য এই বিধি নিয়ে অনেক প্রশ্ন আসে।
তবে এই বিধি কিছু সত্য আছে। কি আছে এই বিধি? কিছু সত্যগুলো আমরা দেখি। মানে এই বিধি কি বলে? মোট উৎপাদন কিভাবে বাড়বে? যে ক্রমহ্রাসমান হারে বাড়বে। মোট উৎপাদন বাড়বে কি হারে? আর ইয়া কি হবে? প্রান্তিক উৎপাদন কি হবে? ক্রমহ্রাসমান হবে। এখন এই বিধি কাজ করার জন্য মানে তুমি উপকরণ বাড়াচ্ছ আর তোমার উৎপাদন বাড়তেছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। এই বিধি কাজ করার জন্য কিছু শর্ত লাগবে। শর্তগুলো দেখো। শর্ত 1 নাম্বার হচ্ছে ভূমির যোগান উর্বরতা স্থির। কি? ভূমির যোগান ও উর্বরতা কি হবে? ঠিক আছে, সাইলেন্ট করে দাও না। উর্বরতা কি হবে? স্থির হবে। আচ্ছা, ভূমির যোগান যদি আমি স্থির না ধরি, ভূমির যোগান যদি আমি স্থির না ধরি তাহলে কি এই বিধি কাজ করবে? আমি উপকরণ বাড়াচ্ছি তো উৎপাদন না না মানে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে কিন্তু বাড়ার হারটা দিন 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 কি হয়ে যাচ্ছে? কমতেছে। কেন কমতেছে বলতো? কারণ এটা অনেকগুলো কারণ থাকে। কারণ হচ্ছে ওই জমির উর্বরতা শক্তি কি হয়ে যাচ্ছে? দিন দিন হ্রাস পাচ্ছে। ঠিক আছে। তারপরে টেকনোলজি কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। টেকনোলজিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, মানে যন্ত্রপাতি যেগুলো ইউজ করছে সেগুলো ওল্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর জমি বাড়ানো সম্ভব হচ্ছে না, এই কারণে হয়। এখন জমির যোগান যদি স্থির না থাকে তাহলে বিধি কাজ করবে? হ্যাঁ, তখন দেখা যাচ্ছে তুমি যে ইনপুটগুলো দিচ্ছ, দেখ এখানে মনে করো অল্প জমিতে উপকরণ দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে উপকরণ ওভারলোডেড হয়ে গেছে। শ্রমিক দিতে দিতে শ্রমিকের মারামারি বেঁচে যাচ্ছে, কারণ এতগুলো শ্রমিক এসে কে কোনটা করবে কিছু বুঝে পাচ্ছে না। তখন আসলে প্রোডাকশন না বেড়ে কী হবে? যে কমবে, কারণ অতিরিক্ত শ্রমিক কখনো প্রত্যাশিত নয়। তো ভূমির যোগান যদি বাড়ানো সম্ভব হয় তাহলে শ্রমগুলো এখানে ট্রান্সফার করে দিতে হয়ে যাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাবে। তাহলে এই বিধি কাজ করবে? করবে না। উর্বরতা স্থির না থাকলে, আমি যদি জমির উর্বরতা স্থির না ধরি, জমির উর্বরতা মনে করো বাড়তে থাকলে এই বিধি কাজ করবে? তখন প্রোডাকশন না কমবে, উল্টা কি যাবে? বেড়ে যাবে। তাহলে বিধি কাজ। এখানে বলছি প্রোডাকশন কমবে, কি হবে? প্রোডাকশন কমার কথা বলছে না, মানে যে হারে বাড়বে হারটা কমতে থাকবে সবসময়। হারটা কি হবে? কমতে থাকবে। এটা যদি আমি না, হারটা কখন কমতে থাকবে? যদি এগুলা স্থির ধরেনি। দুটি উপকরণের মধ্যে একটি স্থির রেখে অন্যটি পরিবর্তন করা হয়। হ্যাঁ, কারণ এটা স্বল্পকালীন, তাই না? স্বল্পকালীনে কি দুটি উপকরণের মধ্যে একটা স্থির থেকে বাকিটা কি করা হবে? পরিবর্তন করা হবে। এটা একটা সত্য। পরিবর্তনশীল উপকরণের এককগুলো সমজাতীয়। কি? যেটা পরিবর্তনশীল উপকরণ, পরিবর্তনশীল উপকরণ যেটা দিয়ে আমি প্রোডাকশন বাড়াবো, একক সমূহ সম, বুঝছো? যেগুলো তুমি বাড়াবা, লেবার বাড়াচ্ছ না, লেবার বাড়াচ্ছ কেন? প্রোডাকশন বাড়ানোর জন্য। যে লেবারগুলো বাড়াবে এগুলো সবগুলো সমজাতীয় হইতে হবে। উৎপাদনে নিয়োজিত কারিগরি জ্ঞান, টেকনোলজি স্থির। কি? আচ্ছা, টেকনোলজি যদি চেঞ্জ হয় তাহলে এই বিধি কাজ করবে? টেকনোলজি এমন রিভলিউশন হয়ে গেল যে তখন উৎপাদন না কম উল্টা কি যাচ্ছে? বেড়ে যাচ্ছে। মানে হারটা, প্রোডাকশন রেটটা কি হয়েছে? ক্রমহ্রাসমান না হয়ে এটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, টেকনোলজি চেঞ্জ হলে কম হতে পারে, উন্নত প্রযুক্তি চলে আসলে। সেই জন্য এই বিধি বাস্তবায়নের জন্য তোমাকে সত্য হিসেবে ধরে নিতে হবে কি? হ্যাঁ, তোমার কি এই কারিগরি জ্ঞান স্থির, উন্নত প্রযুক্তি, কারিগরি জ্ঞান স্থির। নাহলে কারিগরি জ্ঞান যদি আরো ডেভেলপ হয় এই বিধি কাজ করবে না। উপাদানের পরিমাণ বস্তুগত এককে পরিমাপযোগ্য। হ্যাঁ, মানে আমি যেটা প্রোডাকশন করবো সেটা পরিমাপযোগ্য হইতে হবে, নাহলে এই বিধি কিভাবে আমি বুঝবো, তাই না? স্বল্পকালীন সময় বিবেচ্য। স্বল্পকাল কি? এই বিধি কখন কাজ করবে? স্বল্পকালীন। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটাকে বলে যে মোট উৎপাদন বাড়বে কেমন কি হারে? ক্রমহ্রাসমান হারে। আর প্রান্তিক উৎপাদন কি হবে? ক্রমহ্রাসমানই হবে। হ্যাঁ, তো সত্য হচ্ছে এগুলা এই বিধি কার্যক্রম হওয়ার। এখন এই বিধির সীমাবদ্ধতাগুলা কি? এই সত্যগুলাই হচ্ছে সীমাবদ্ধতা। সত্যগুলাই কি? সীমাবদ্ধতা বা ব্যতিক্রম। ব্যতিক্রম বা সীমাবদ্ধতা। ব্যতিক্রম বা সীমাবদ্ধতা। ব্যতিক্রম বা সীমাবদ্ধতা। ব্যতিক্রম বা সীমাবদ্ধতা হচ্ছে কি? কেন করতেছে
ব্যতিক্রম এবং সীমাবদ্ধতা। এখন এই বিধি কাজ করার জন্য তো কিছু লিমিটেশন এখানে দিয়ে দিচ্ছে, সত্য মানে লিমিটেশন, এগুলো যদি ব্রেকডাউন হয় বিধি কাজ করে না, তাহলে এই বিধি ব্যতিক্রম মানে হচ্ছে এগুলোর বিপরীত হওয়া, এগুলোর বিপরীত এখানে বিধি সংক্ষেপে সব কাজ কিছু করে না। কিন্তু হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ, যেমন 1 নাম্বার, জমির আয়তন যদি পরিবর্তন হয়, জব করে একটা দেখেছে। জমির আয়তন পরিবর্তন হলে বিধি কাজ করবে না। করবে না। উৎপাদন পর্যায়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে বিধি কাজ করবে না। প্রাথমিক পর্যায়ে, অন্যান্য উপাদানের জন্য কারণ প্রাথমিক পর্যায়ে আমরা জানি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ক্রমবর্ধমান হারে উৎপাদন বাড়ে, কারণ তখন টেকনোলজিগুলো নতুন হয়, প্রোডাকশন প্ল্যান্টটা নতুন হয়, তো এটা যে ক্যাপাসিটি সেটা আমরা ফুললি ইউটিলাইজ করতে পারি না, যার কারণে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে সবসময় কোন বিধি কার্যকর হয়? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমানটা কার্যকর হয় না, ঠিক আছে, এটা একটু পরবর্তীতে কার্যকর হয়। তাহলে কিন্তু প্রাথমিক পর্যায়ে এই বিধি আমরা দেখতে পাবো না, তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধতা। আর জমির আয়তন পরিবর্তন হলে এই বিধি কাজ করবে না, এটা একটা সীমাবদ্ধতা। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের অন্যান্য উপাদানের পরিমাণ। আমাদেরকে এখানে বলা হয়েছে যে কি, যেমন তুমি কৃষিক্ষেত্রে যদি খেয়াল করো, হ্যাঁ, এখানে এই যে জমিতে অতিরিক্ত শ্রম নিয়োগের সাথে সাথে যদি আমরা শ্রম নিয়োগ করছি, কিন্তু সাথে সাথে আবার যদি বীজ, সার, সেচ এগুলো আমরা উন্নতি করি, তাহলে এই বিধি কাজ করবে না। আমরা ধরেছিলাম না যে জমির উর্বরতা কি? উর্বরতা স্থির, উর্বরতা কোনো পরিবর্তন করা যাবে না। তাইলে এই উর্বরতা যদি স্থির ধরে নিই, তাহলে এর বিধি কার্যকর হবে। কিন্তু এখন উর্বরতা যদি চেঞ্জ হয়, জমির উর্বরতা, হ্যাঁ, উর্বরতা যদি পরিবর্তন হয়, যদি পরিবর্তন হয়, কেমনে পরিবর্তন হয়? যদি তুমি বীজ দাও, সার দাও, হ্যাঁ, সার, বীজ, হ্যাঁ, এগুলো যদি তুমি বাড়াও, হ্যাঁ, উর্বরতা বাড়ানোর যে উপাদানগুলো আছে সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, হ্যাঁ, তাহলে জমির উর্বরতা বেড়ে যাবে। তখন এই বিধি আর কাজ করবে না, তখন দেখা যাবে ক্রমহ্রাসমান না হয়ে উৎপাদন আরো বাড়তেছে বেশি। তারপর হচ্ছে তোমার এই মনে করো প্রাকৃতিক কারণ কি? প্রাকৃতিক কারণে এই বিধি কি হয় না? কার্যকর হয় না। যেমন প্রাকৃতিক কারণে জমির উর্বরতা বেড়ে গেলে এই বিধি কার্যকর হবে। যেমন আমরা অনেক সময় দেখি যে কি বন্যার ফলে মনে করো কি যেসব জমি প্লাবিত হয় সেখানে পলি জমে যায়, তাই না? ওইখানে এই পলিগুলা মাটির উর্বরতা কি করে? বাড়িয়ে তোলে। তো এটা প্রাকৃতিক কারণে হয়েছে। এখন তুমি কি ওইখানে হাত দিতে পারবা? তাহলে এই যে যেখানে প্রাকৃতিক কারণে জমির উর্বরতা বাড়ার একটা পসিবিলিটি থাকে, সেখানে এই বিধি কাজ করবে না। তারপর হচ্ছে টেকনোলজি কি দোষিলাম আমরা? স্থির, কারণ টেকনোলজি যদি ডেভেলপ হয় তাহলে প্রোডাকশন ও নির্মগামী যে বিহেভিয়ার এটা শো করবে না। তাহলে তোমরা এরপরে দিবে যে উৎপাদন কৌশল, বা এই যে আমরা টেকনোলজি বুঝাচ্ছি আর কি, হ্যাঁ, প্রযুক্তি, উৎপাদন প্রযুক্তি পরিবর্তন হলে এটা কাজ করবে না। তারপর আমরা এখানে ধরে নিয়েছিলাম যে কি একটা জিনিস ধরে নিয়েছিলাম, পরিবর্তনশীল উপকরণের একক সমূহ কি? আচ্ছা, এখানে পরিবর্তনশীল উপকরণ কোনটাকে বোঝাচ্ছি আমরা? লেবারটাকে। কোনটাকে? মানে লেবার বাড়িয়ে আমরা প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করতেছি। তো ওরা বলছিল যে কি তুমি লেবার বাড়াচ্ছ, ঠিক আছে, লেবার যেগুলো দিচ্ছে ওগুলো সমজাতীয় হতে হবে, মানে এদের স্কিলে কি হতে যাও না, স্কিল এবং এক্সপার্টিস লেভেল সেম হতে হবে। কি হওয়া যাবে না? একটার বেশি একটার কম এরকম হওয়া যাবে না। কিন্তু এই বিধি ব্যতিক্রম হচ্ছে শ্রমিক দক্ষতা কি সেম হয় না? হ্যাঁ, শ্রমিকের দক্ষতা, তো শ্রমিকের দক্ষতা যদি আমি দেখা যাচ্ছে আমি এমন শ্রমিক দিচ্ছি, হ্যাঁ, যেগুলো বিগত বা যেটা করছি রিক্রুইট করছি সেটা থেকে এবার যেটা আমি কি করলাম নিয়োগ দিলাম তার দক্ষতা আরো অনেক বেশি, তারপর আরো যোগ্য নিলাম তার দক্ষতা আরো অনেক বেশি, তাহলে দক্ষতা এখানে চেঞ্জ হয়ে যেতে হবে। তাহলে একক সমূহকে আর সমজাতীয় হচ্ছে পরিবর্তনশীল উপকরণ যেগুলো অ্যাপ্লাই নিয়োগ দিচ্ছে আমি লেবার, এগুলো কি সমজাতীয় হচ্ছে? সমজাতীয় না হওয়ার কারণে যদি এগুলোর এক্সপার্টিস লেভেল বৃদ্ধি পায়, তাহলে এই বিধি আর উৎপাদন কি ক্রমহ্রাসমান হবে না, তখন আরও কী হবে? এই ক্রমবর্ধমান হবে। কেন? কারণ শ্রমিক যেগুলো ইনপুট দিচ্ছে সেগুলো অনেক বেশি এফিসিয়েন্ট এবং ইফেক্টিভ, ঠিক আছে? তাহলে শ্রমিকের দক্ষতা যদি বৃদ্ধি ঘটে, ঠিক আছে, তখন এই বিধি কাজ করবে না। তো এখানে আমরা মোটামুটি এই 6টা লিখছি। এই 6টা তোমরা মনে রাখলে, যেগুলো তোমরা দিয়ে মনে রাখতে পারো, শর্ত দিয়ে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ব্যতিক্রম।
আচ্ছা, মনে করো এখন এই বিধির অ্যাপ্লিকেশন অর্থনীতিতে আমরা দেখবো যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কোন কোন জায়গায় কি কাজে আসে, কোন কোন জায়গায়। যেমন দেখো, কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রয়োগ আছে কি? এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির প্রয়োগ কি? হ্যাঁ, আমি ওইটাই করতেছি, প্রয়োগ। ঠিক আছে, প্রয়োগ। এখন প্রয়োগগুলো দেখবো। প্রথম আছে কৃষিক্ষেত্রে। মূলত কৃষিক্ষেত্রে এই বিধি বেশি প্রয়োগ হয়। হ্যাঁ, এখন আমাকে আর তোমাকে কারণ দেখাইতে হবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সত্য পড়ছি, ব্যতিক্রম পড়ছি, এখন এটা প্রয়োগ কোথায়? কৃষিক্ষেত্রে একটা প্রয়োগ আছে। এখন কৃষিক্ষেত্রে কেন এটা প্রয়োগ হয় বলতো? জমি কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ হওয়ার কারণ কি কি? কৃষিক্ষেত্রে কেন এটার প্রয়োগ বেশি বলতো? এক নাম্বার হচ্ছে কারণ আমরা জানি কৃষিক্ষেত্রে তোমার কি হয়, জমি কৃষিক্ষেত্রে এক নাম্বার হচ্ছে জমির উর্বরা শক্তি। হ্যাঁ, আমরা জানি জমির উর্বরা শক্তি দিন দিন কি হয়, কমতে থাকে। জমির উর্বরা শক্তি প্রতিনিয়ত কি হতে থাকে, হ্রাস পেতে থাকে, কমতে থাকে, হ্রাস পেতে থাকে। সুতরাং যেটা এটা হ্রাস পেতে থাকে তাহলে সেই কারণে এই বিধি কি হয়, কার্যকর হয়। তাহলে দেখো আমি কারণগুলো, রিজনগুলো শো করতেছি কেন এটা কৃষিক্ষেত্রে বেশি অ্যাপ্লাই হয়। তুমি কি মনোযোগ দিচ্ছ? এখানে দেখো, তারপর হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ। আচ্ছা, হ্যাঁ, এই বিধি কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে আমাদের জমিগুলা কি সসীম না, অসীম নাকি? কৃষিক্ষেত্রে উল্টা, কৃষিক্ষেত্রে জমির পরিমাণ দিন দিন কমতেছে নগরায়নের কারণে, তাই না? তাহলে কৃষিক্ষেত্রে ভূমির যোগান কি সীমাবদ্ধ, এই কারণে এবং প্রতিনিয়ত সংকুচিত হয়ে আসতেছে। এই কারণে দেখা যাচ্ছে কি এই বিধি কৃষিক্ষেত্রে অনেক বেশি কি হচ্ছে, প্রতিনিয়ত মানে দেখা, এই বিধির মানে উপস্থিতি দেখা যাচ্ছে অনেক বেশি, তাই না? তারপর হচ্ছে তৃতীয় নাম্বার, কৃষিক্ষেত্রে কেন এই বিধি মানে আসবে তার আরেকটা কারণ হচ্ছে যন্ত্রপাতি। কি যন্ত্রপাতি মানে কি জানো? কৃষিক্ষেত্রের যন্ত্রপাতিগুলো পুরাতন, ওল্ড। আমরা কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতি ছিল এগুলো মডার্ন না, আধুনিকায়ন হয় নাই, মানে ওল্ড যন্ত্রপাতিগুলো ইউজ করি, যেগুলো প্রতিনিয়ত ওল্ড হচ্ছে। হ্যাঁ, তো যার কারণে এই যন্ত্রপাতির কারণে কৃষিক্ষেত্রে এই বিধি কার্যকর হচ্ছে। তারপর মনে করো প্রজনন সম্বন্ধীয় কাজ, এটা খেয়াল করো। কৃষি একটা কি, কৃষিতে কি শুধু শস্য বোঝাই? হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো লালন পালন বোঝে না। এগুলোকে প্রোডাকশনটা কীভাবে হয়? এগুলো হচ্ছে প্রজননের মাধ্যমে। আচ্ছা, তুমি আমাকে বলো, একটা মুরগি, হ্যাঁ, এটা বাচ্চা দেয় না? এটা প্রথমবার বাচ্চা দেয়, দ্বিতীয়বার বাচ্চা দেয়, তৃতীয়বার বাচ্চা দেয়। এটার উর্বরা শক্তি বাড়ে না কমে? গরুর ক্ষেত্রে কমে। তাহলে যেহেতু কৃষি একটা প্রজনন সম্পর্কীয় কাজ, যেখানে পশু পাখিগুলা